রীতিমতো না এবার কান্না আসছে, রীতিমতো কান্না আসছে। আমি প্রথম কথা বাড়ি থেকে বেরোতে চাই না কিছু কিছু কারণের জন্য। যাচ্ছি তখন দেখছি দেখো বাড়ি এসে দেখি এত বড় একটা সর্বনাশ হয়ে বসে আছে। আমার বর আর আমি না অনেক কষ্ট করে এক একটা টাকা রোজগার করি, আর যখন দেখি আমরা এত কষ্ট করার পরও ভগবান আমাদের সাথে এই জিনিসগুলো করছে। দিনের জন্য ছিলাম না বাড়িতে, তো ঠিক আছে, দুদিনের জন্য, সামান্য দুদিনের জন্য বাড়িতে ছিলাম না। সকালে উঠে দেখছি মানে কি অবস্থা, মানে আমার রীতিমতো না এবার কান্না আসছে, রীতিমতো কান্না আসছে। এই কিছুদিন আগেই দেখলে চাল নিয়ে আসা হলো, চালের ড্রামের মধ্যে চালগুলো ঢালা হলো, দেখাচ্ছি কি হয়েছে। যাচ্ছি তখন দেখছি দেখো কি অবস্থা, বুঝতে পারছো? পুরো নষ্ট হয়ে গেছে ভেতরে চালগুলো। এবার আমি কি করবো এগুলো, আমি এতটা ভেতরের চাল পুরো নষ্ট, ওই দিকটা কিছু হয়নি, এই দিকটা পুরো নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমি প্রথম কথা বাড়ি থেকে বেরোতে চাই না কিছু কিছু কারণের জন্য। আমি কিছু বুঝতে পারছি না কেন হয়েছে। আমি ভাতের মানে আমি যখন ভাত বসাতে আসছি তখন জানো তো এটা দেখে অবাক হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম কিছু কি চালের ড্রামের ভেতর ঢুকেছিল, তারপরে দেখলাম যে না, চালের ড্রামটা তো বেশ শক্ত করে লাগানো থাকে, আর এই চালের ড্রামের ভেতর ঢোকাটা কোনো কিছু সম্ভব নয়। ভেতরে দেখলাম চালটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আমি এই চালটা তো করতে পারবো না কিছু, অনেকখানি নষ্ট হলো চাল আমার আজকে। যে এই চালটা আমাদের আপাতত নষ্ট হলো, মানে এতটা চাল যেটা নষ্ট হয়ে গেল, এটা প্রায় আমরা 4 দিনের মানে চাল, মানে আমাদের 3টে মানুষের এটা 4 দিন কি 5 দিনের চাল এটা হবে। এতটা চাল আমাদের নষ্ট হলো, কারণটা আমি এখনো বুঝতে পারছি না। কেমন একটা দলা পাকিয়ে না ফাঙ্গাসের মতো পড়ে গেছে। মানে আমার না এত এত মানে এত টাকার লোকসান হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। জানো তো আমি অনেক কষ্ট করি, বিশ্বাস করবে না, আমার এই সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করার কোনো ইচ্ছা থাকে না। আমি অনেকবার প্রীতমকে বলেছি যে জানো তো আমার এখন আর ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো তো, মাসের শেষে যখন টান পড়ে তখন মনে হয় যে না, ঘরে বসে যদি আমি একটুখানি টাকা রোজগার করতে পারি তাহলে আমার বরের একটু সাহায্য হয়। আর আমার ছেলেটাও বড় হচ্ছে, সেক্ষেত্রে আমার ছেলের পড়াশোনার দিকটাও আমাকে চিন্তা করতে হয়। এখন জানো তো মাঝে মাঝে মনে হয় এই ইউটিউবটা আমি শখে তৈরি করেছিলাম, বলতে পারো অনেকটা শখ ভালোবাসা দিয়ে এই ইউটিউবে ভিডিও করা শুরু করেছিলাম, কিন্তু এখন মনে হয় কি জানো তো, এটা আমার টাকা রোজগার করার জায়গা হয়ে গেছে। আসলে এটাকে আমি কাজ হিসাবেই এখন আর দেখি। আর জানো তো আমি যখন ভিডিও বানাই তারপরে যখন মনে হয় যে না টাকা আসছে না, তখন বেশি আরও মনটা ভেঙে যায়। তোমরা অনেকেই ভাবো যে হয়তো আমি ভিডিও বানাই, অনেক ভিউজ আসে, অনেক টাকা আসে, কিন্তু যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা খুব ভালো করে জানে ভিউজ কীভাবে আসলে, কতটা আসলে কত টাকা পাওয়া যায়। আমি আমার বরের পাশে সামান্য মাত্র একটুখানি দাঁড়াতে পারি। অনেকে ভাবে হয়তো আমরা এসি কিনেছি ওই জন্য আমাদের প্রচুর টাকা, কিন্তু তোমাদেরকে এটাও ভাবতে হবে টাকাটা কিন্তু আমি সারা বছর ধরে একটু একটু করে জমিয়েছি। আর আমি কিন্তু এই বছরে কোথাও ওই কারণে ঘুরতেও যাব না। আর তোমাদেরকে আমি বলেইছিলাম প্রত্যেক বছর একটা করে ঘরের বড় জিনিস কিনবো, সেই হিসাবে এই বছরে যেমন এসিটা কিনলাম। তা বলে এটা বলো না কেউ যে হ্যাঁ অনেক টাকা আছে তোমাদের। তবে এটা আমি বলতে চাই যেটুকু আছে আমরা স্বামী স্ত্রী ছেলে মিলে ভালোভাবে চলে যাই আমাদের জীবনটা। নাই 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 বেশি করতে নেই জানো তো, আর আমি নাই 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 করিও না। আমার যেটুকু আছে ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি সেইটুকু দিয়েই চালানোর চেষ্টা করি, আর আশা করছি ভবিষ্যতেও আমি আমার স্বামীর পাশে এইভাবেই দাঁড়াতে পারবো। আসলে প্রীতম আমাকে সবসময় একটা কথা বলে, এখনকার যা জিনিসপত্রের দাম বেড়েছে, যা কিছু হয়েছে, তাতে দুজন রোজগার না করলে সত্যিই পারা যায় না। আর প্রীতম জানো তো সারাদিন সকাল থেকে কষ্ট করে কাজ করতে যায় একটা জায়গায়, তারপরে কিন্তু দিনের শেষে টিউশনটাও পড়ায় যাতে 2 টাকা একটু বেশি রোজগার করা যায়, সেই কারণে। আর ওই জন্য আমিও ইউটিউবটা ছাড়তে পারি না। অনেক মানুষ আমাকে অনেক কটু কথা বলে, অনেক কিছু বলে, তারপরেও ইউটিউবটা ছাড়তে পারি না। মাঝে মাঝে মনে হয় ধুর এই ইউটিউবটা করবোই না, আমি তো ইউটিউবে আসতেও চাইনি, কিন্তু ওই যে এখন সংসারের কথা চিন্তা করে ইউটিউবটা এখনও করছি। চাই না কতদিন করতে পারবো বা কতদিন চালাতে পারবো। তো এইদিকে দেখো বারিন্দাটা প্রায় 2 দিন
2-3 দিন ধরে ঝাঁট দিইনি, বাড়িতে ছিলাম না, প্রচুর আম পাতা জড়ো হয়ে গেছে, গাছগুলো শুকিয়ে গেছিলো। জন্য অর্ককে বললাম একটু জল দিয়ে দিতে। আর যেই জল দিচ্ছে সেই দেখো কেমন মেঘ ঘনিয়ে এসছে, এমন ঝড় বৃষ্টি হয়েছিল কিছু বলার নেই। জামা কাপড়গুলো কেচে জাস্ট মিলেছি, তা করতে করতেই দেখছি খুব ঝড় বৃষ্টি হলো। ঘরে কোনো সবজিপাতি ছিল না, সেই কারণে ভাবলাম ডিম কটা আছে, ডিম কটা আজকে একটু আলু দিয়ে কষার মতো করে নিই। এই যে ডিমটাকে হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নিয়েছি, ডিমটা তুলে রাখবো। আর কারেন্ট যাওয়া আসা করছে, সেই কারণে জানো তো আমি না একটু আলুগুলো বেশি ভেজে ফেলেছি, ওই জন্য একটু লাল লাল হয়ে ভাজা গেছে, দেখতে পাচ্ছিলাম না, অন্ধকারে করছিলাম। আজকে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, তার কারণ হচ্ছে একটুখানি ওই কষার মতনই করবো, খুব একটা বলতে পারো মুখে পড়বে সেরকম মতোই রাখবো। তো এখানে একটু নুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ভাবো হয়তো আমরা ভালো ঘরে থাকতাম, ওই জন্য আমাদের প্রচুর টাকা। আসলে তোমাদেরকে একটা কথা বললাম না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আর একটা কথা বলি, যারা আমাদের ওই বাড়িটা দেখে ভাবতে আমরা ভীষণ বড় লোক, আমাদের প্রচুর টাকা আছে, তাদেরকে একটা কথাই বলতে চাই, একটা 100 টাকা দামের জুতো যদি রাস্তায় বিক্রি হয় তাহলে সেটাকে সস্তার মনে হয় দেখবে, আর সেই জুতোটাই যদি একটা কোনো শোরুমে বিক্রি হয় তখন মনে হয় এই জুতোটা অনেক দামি, শুধুমাত্র স্থানের জন্য। আমি সেইটাই তোমাদেরকে বারবার করে বোঝাতে চাইছি। আর এই যে দেখো কারেন্টটা গেল চলে, ওই জন্য জানলাটা খুলতে গেছি। আর এখানে জানলাটা খুলতে গিয়ে আমি এমন জোরে ছ্যাঁকা খেয়েছিলাম, সে আর কিছু বলার নেই, অনেক বড় ফসকা পড়ে গেছে। আর আমার তো সারাদিন ওই চলছে, কারেন্ট যাচ্ছে আর আসছে। অনেকে বলছো ইনভার্টার নিয়ে নিতে, কিন্তু কোথার থেকে নেব বলো, যদি না থাকে সেটা তো আমাকে হিসাব করেই চলতে হবে। তো এই যে দেখো আলু সব কিছু কষিয়ে নিয়েছি, তখন দেখছি কারেন্ট আসছে। আজকে একদম শর্টকাটে রান্না করছি, কারণ কাজ করতে করতে অনেকটা বেলা করে ফেলেছি, তাই শর্টকাটে রান্না করছি। এটা আসার পর আমার অন্ধকারে রান্না করার একটা অভ্যেস হয়ে গেছে, জানো তো। অন্ধকারে রান্না করি, আর অন্ধকারে রান্না করি আর 10 জায়গায় হাত পোড়াই। দেখো গেল, আর জল নিয়েছি, দেখা যাক, একটা ফসকা পড়বে বড় হয়ে। অর্ক বলছিল যে মা কিছু করতে হবে না, ও তো ভালো, মানে খুবই ভালো ছেলে, বলে ডিমের অমলেট দিয়ে শুধু খেয়ে নেবো, আলু সেদ্ধ আছে। আমি দেখছি আবার তো আমাকে করতেই হবে, ডিমের ঝোলটা করেই দিই। ঘর বাগাতে বাগাতে, মানে ঘরটা গোছাতে গোছাতে না অনেকটা আমার সময় পেরিয়ে গেল। ওর মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে, ওই চলছে। স্নান করতে যাওয়ার সময় হয়নি, না সময় হবে। আর আমি এত চোখে কম দেখছি, সব দিক থেকে না ধোঁয়াশা ধোঁয়াশা দেখছি। আমাকে বলো যে এক তরকারি রান্না কেন করো, এক তরকারি রান্না করতে নেই, তুমি কেন করতে যাও? সবজি যখন আনা হয়, সবজি তো আনাই দেখেছো, আর যখন সবজি থাকে না তখন তো আমাকে এক তরকারিটাই করতে হবে। আর আমাকে প্রীতম যেভাবে বলে আমি সেভাবেই করি, সত্যি বলতে। আমাকে যেভাবে এনে দেয় মাসের প্রথম থেকে সেই সবজি, ওই পুরো জিনিসটাকে ম্যানেজ করে, তো আমাকে যেরকম দেবে আমি তো তেমনই করবো, তাই না? আমি তো আর বাজার করতে যাই না বলো, সেটা দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি জানো তো, যেহেতু আমরা 3 জন মিলে খাই, তো এখন না ওই এক তরকারি ভাতের মধ্যেই যত চেষ্টা করি সব কিছু দিয়ে রান্না করার, তাহলে কি হয়ে যায়, আর খাটতে ভালো লাগে না সত্যি বলতে। রান্নাঘরে রান্না করতে পারি, ভালোবাসি, কিন্তু সব কিছু করার পর না মাঝে মাঝে মনে হয় 1-2 দিন এক তরকারি ভাত রান্না করাটাই ভালো। আমারও সাহায্য হয় একটু, যেহেতু একা হাতে সবটা করতে হয়, সেই জন্য। যেমন আজকে দেখো এইভাবে কষিয়েই করে দিচ্ছি, প্রথমে ভাবিনি আলু দেবো, সেটা এমনি নর্মালি কষিয়েই করবো, পেঁয়াজ টমেটোগুলো ডিমটা। তারপরে ভাবলাম যে না করি, আজকে একটু পেঁয়াজটা বড় বড় করে কেটেছি মাখি খাওয়ার জন্য। এটা দিয়ে দেবো এরপরে এর মধ্যে। রান্না করে জাস্ট আমি বসলাম, বসে ফেসবুকটা খুলতে না খুলতে এমন একটা জিনিস চোখের সামনে এলো, জাস্ট আমি হয়ে গেলাম ব্যাপারটা দেখে। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তারপরে জিনিসটা দেখার পর মনে হলো যে না, ব্যাপারটা সত্যি। বাট আমি এখানে ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসিনি, যেটা নিয়ে কথা বলতে চাই সেটা বলবো।
একটা পরিবার থেকে না একটা কম বয়সী মেয়ে হোক বা ছেলে হোক যদি যখন চলে যায় না, তখন না সেই জিনিসটা কন্টেন্ট অন্তত হয় না। হ্যাঁ, এগুলো এবার বন্ধ করুক কিছু কিছু মানুষ। এখন ফেসবুক খুললেই একে অপরকে নিয়ে কাদা ছেটাছেটি, কাদা ছোড়াছুড়ি এসব শুরু হয়েছে। মেয়েটা চলে গেছে, মেয়েটা আর নেই আমাদের মাঝে। আমি নামটাও বলবো না ভিডিওর মধ্যে, তার কারণ আমি চাই না কোনো কিছু এই ব্যাপারগুলো নিয়ে বলতে। কারণ এখন আপাতত ফেসবুক খুললেই শুধুমাত্র সেই মেয়েটিকে নিয়েই ভিডিও হচ্ছে। শুধু ভিডিও হচ্ছে না, রীতিমতো তাকে নিয়ে ইনকাম করা হচ্ছে, টাকা রোজগার করা হচ্ছে। আর তার মায়ের কথা একবারও চিন্তা করা হচ্ছে না, তার ফ্যামিলির কথা একবারও চিন্তা করা হচ্ছে না। হ্যাঁ, অনেকে লিখছে যে একবারও বাবা মায়ের কথা চিন্তা করলো না, একবারও বাড়ির লোকের কথা চিন্তা করলো না। এমন কি কষ্ট ছিল ওর ভেতরে, কি কষ্ট ছিল আপনি বুঝবেন না। আর এতটাই কষ্ট ছিল যেটা হয়তো তার সমাধান এটা বেছে নিয়েছে, যদিও বা এটা কোনো সমাধান না আমি মনে করি। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, তারপরেও আমরা লড়াই করছি। বিশেষ করে আমি তো লড়াই করে যাচ্ছি। আমাকে নিয়ে কম কাদা ছিটাছিটি হয়নি, মানুষ আমাকে সোশ্যাল মিডিয়াতে করেনি, আমাকে নিয়ে কম কিছু মানুষ কথা বলেনি, আমার চরিত্র নিয়ে কম কিছু কথা বলেনি, আমার ছেলেকে নিয়ে কম কথা বলেনি। অনেক অনেক মানে এই 2 বছর ধরে শুনেই যাচ্ছি অ্যান্ড এখনও শুনছি। 2 বছর না, 3টে বছর ধরে শুনছি অ্যান্ড এখনও শুনে যাচ্ছি। কিন্তু তার সমাধান সুসাইড তো হতে পারে না। হ্যাঁ, মাঝে মাঝে হেরে যাই আমরা মেয়েরা সব কিছুর জন্য ত্যাগ করি। আমরা সংসারের জন্য ত্যাগ করি, আমরা আমাদের বাবা মায়ের জন্য অনেক কিছু ত্যাগ করি, আমরা আমাদের তারপরে সন্তানদের জন্য অনেক কিছু ত্যাগ করি। কিন্তু আমাদেরকে বুঝবার মতো ক্ষমতা এখনও পর্যন্ত কোনো কারোরই তৈরি হয়নি, সেই মন এগুলো। কিন্তু কিছু কিছু মানুষকে বলতে চাই যে আপনারা তো মানুষ মানে শুধু রক্ত মাংসের মানুষ হলেই তো হয় না, তার জন্য মান আর হুঁশটা থাকতে হয়, তবে গিয়েই মানুষ হয়। তা একটুখানি বিবেক বুদ্ধিটা কাজে লাগিয়ে এগুলোকে কন্টেন্ট না বানিয়ে, হ্যাঁ, এগুলো বন্ধ করুন। কারণ তার ফ্যামিলির উপর দিয়ে কী যাচ্ছে তার তো কোনো ঠিক নেই। কী কারণে মেয়েটা করেছে না করেছে সেটা এখনও কেউই জানে না, তার ফ্যামিলি থেকে কোনো আপডেটই দেয়নি। বাট কিছু কিছু মানুষ আছে তারা নিজেদের মতো করে সব কিছু করতে খুব ব্যস্ত। হ্যাঁ, কিছু পাড়ার উটকো কাকিমা ঝাঁকিমা থাকে, হ্যাঁ, কিছু ছেলেপুলে থাকে চ্যাংড়া প্যাংড়া, তারা কী করে সোশ্যাল মিডিয়াতে এসে পড়ে শুরু করে দেয়, এই জন্য হয়েছে, রিলেশনশিপের জন্য হয়েছে, হ্যান হয়েছে ত্যান। আরে ভাই, তাদের যেই কারণেই হয় তো আপনি বলবার কে হন? সেটা আপনি বলবার কে হন? পাড়ার পাশে থাকেন তো, তাই না? মেয়েটা কী কারণে চলে গেল না চলে গেল তার ফ্যামিলি থেকে যখন সেটা এখনও পর্যন্ত বলেনি, তো আপনি বলবার কে হন? সেটা মেয়েটা আর পৃথিবীতেই নেই, কোথাও খুঁজলেও মেয়েটাকে পাওয়া যাবে না। শুধু কটা ভিডিও পড়ে আছে সোশ্যাল মিডিয়াতে, সেই কটা ভিডিওর মধ্যেই মেয়েটাকে বারবার দেখতে হবে। একবার ভেবে দেখুন তো, মাটার উপর দিয়ে কী যাচ্ছে, তার পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে। কিন্তু না, তা না, আমরা ছবি নিয়ে, ভিডিও নিয়ে, স্ক্রিনশট নিয়ে, তারই ভিডিও নিয়ে, তারই স্ক্রিনশট নিয়ে দেখছি। মানে আমি জাস্ট ফেসবুকটা খুলতে পারছি না। ফেসবুকটা খুললে রীতিমতো ঝড় উঠছে জানো। মানে যেভাবে পারছে ভিডিও বানাচ্ছে তাকে নিয়ে, কেউ গান লাগিয়ে দিচ্ছে, কেউ ভিডিও ক্লিপ তার কাছ থেকে নিয়ে, মানে যে যা পারছে মানে দেখছে যে হ্যাঁ এটা একটা নাকি কোনো একটা মেয়ে চলে যাওয়াটাও কিছু কিছু মানুষের কাছে টপিক হয়, কন্টেন্ট হয়। তো যাই হোক, অনেকে বলবে যে না, ভিডিও না করলে জানবে কী করে। ঠিক আছে, একজন মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি, কেউ একজন বলেছে, তার পাড়ারই কোনো একটা ছেলে, দেখলাম স্ক্রিনশটগুলো খুব ভাইরাল হচ্ছে, দেখলাম কোনো পাড়ার কোনো ছেলেই হবে, সায়ক না কিছু একটা লেখা ছিল, সায়ক না সায়ক, আমি ঠিক করে দেখিওনি নামটা। তো দেখলাম যে খুব বলেছে যে যতদূর সম্ভব রিলেশনশিপের জন্য। তো আপনি যখন যতদূর সম্ভবটাই জানেন না অ্যাকচুয়ালি কী কারণে করেছে, সেটা তো আপনার শেয়ার করা উচিত না। তো প্লিজ করবেন না, কারণ মা বাবারা অনেক কষ্ট করে তার সন্তানকে মানুষ করে। আমি একজন মা, আমি আজকে এত কষ্ট করেও বেঁচে আছি শুধুমাত্র আমার ছেলের মুখ চেয়ে। একটা মেয়ে কোথায় আটকায় জানো তো? একটা মেয়ে তার স্বামীর কাছে গিয়ে আটকায় না, একটা মেয়ে তার টাকা দিয়ে আটকানো যায় না। একটা মেয়ে যখন মা হয়ে যায় না, তখন সে আটকে যায়। সে মরবার আগে 10 বার ভাবে যে আমি চলে গেলে
আমার সন্তানটার কি হবে, আমার ছেলেকে কি হবে। বিশ্বাস করো আমি এখনো পর্যন্ত যে লড়াইটা করে যাচ্ছি না, এই লড়াইটা কতদিনে গিয়ে শেষ হবে জানি না। আমরা প্রত্যেকটা মানুষ নিজস্ব জীবনে কিছু না কিছু করে লড়াই করছি, আর এই লড়াইটার না কোনো শেষ আছে কিনা জানি না, বলতে পারবো না। জীবন যুদ্ধ যখন করছি, কারণ তোমরা জানো আমার জীবনটাও সহজ ছিল না, আমার জন্য চিন্তা করার জন্য কেউ ছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে। স্পষ্ট কথা, হ্যাঁ আজকে হয়তো আমার বাবা আছে, আমার মা আছে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার রয়েছে, কিন্তু সেই মুহূর্তে আমি যখন খারাপ ছিলাম, আমি যখন খুব কষ্ট পাচ্ছিলাম, আমার ছেলে যখন কষ্ট পাচ্ছিল, তখন আমাদের নিয়ে স্টেপ নেওয়ার জন্য কেউ ছিল না। তো জীবনে যেহেতু একা এসছো, একা লড়াই করতে শেখো। নিজেকে এতটাও দুর্বল মনের বানাও না যে কারোর কথাতে আঘাত পেয়ে তুমি এমন কিছু একটা স্টেপ নেবে যাতে তোমার নিজের এই যে একটা জীবন পেয়েছি না, সেই জীবনটাই আমাদেরকে শেষ করে দিতে হবে। করো না এটা। আমি নিজেকে খুব স্ট্রং বানিয়ে ফেলেছি। আমাকে মানুষ প্রচুর আঘাত করে, আগে কাঁদতাম, ভীষণ কাঁদতাম, এখনও কাঁদি না তা বলবো না, কাঁদি, তবে লুকিয়ে লুকিয়ে কাঁদি, আমি লোকের সামনে কাঁদি না। তার কারণ হচ্ছে তুমি মানুষকে যত তোমার দুর্বলতাটা দেখাবে, মানুষ তত তোমার সেই দুর্বল জায়গায় আঘাত করবে। আর একটা কথা বলি, একটা মানুষ কথা বলতে বলতে না তাদের কথা শুকিয়ে যায়। আমি যখন চলে আসি না, তখন অনেক মানুষের অনেক কথা বলেছিল, এখন তারাই কিন্তু নিজেদের জীবনে যে কী করে বেড়াচ্ছে তার নেই ঠিক। যাই হোক, আমি আমার জীবনে ভালো আছি, আপাতত জীবনটাকে নিয়ে বেশ ভালোই আছি। আমাদের জীবনে অনেক কিছু না পাওয়া আছে, তা বলে জীবনটা শেষ করে দেওয়ার কথা তো এখনও ভাবি না। কারণ যেহেতু কিছু দিন আগে পর্যন্ত যেখানে আমি নিজের জীবন মরণের সাথে লড়াই করেছি, তো সেই দিক থেকে আমি কখনোই ভেঙে পড়ি না, আর ভেঙে পড়াটা উচিত না। প্রতিটা মেয়েকেই বলবো, জীবনটা যখন পেয়েছো, বা ছেলে মেয়ে সবাইকেই বলছি, এখনকার সব বাচ্চাদের কি জানো তো, মানে এখনকার সত্যি মানুষদের খুব জানো তো ধৈর্য শক্তিটা ভীষণ কম। আমার প্রচুর ধৈর্য শক্তি, সত্যি ধৈর্য শক্তি। আমাকে আমার স্বামীও, আমার বড় বলে যে তোর প্রচুর ধৈর্য। আমার ফ্যামিলিতে সবাই আমাকে বলে তোর প্রচুর ধৈর্য, তোর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিনে বেঁচেই থাকতো না। তো আমার প্রচুর ধৈর্য, আর সেই ধৈর্যটা আমি আমার সন্তানের জন্য নিয়ে এসেছি। কারণ আমি জানি এই পৃথিবীতে কারোর কতটা প্রয়োজন আছে আমাকে জানি না, কিন্তু আমার ছেলে বড় হওয়া পর্যন্ত আমাকে প্রয়োজন আছে তার। আমার ছেলে যতদিন না বড় হচ্ছে ততদিন পর্যন্ত ওর গোটা দুনিয়াটা আমি। একটা টাইমে বড় হয়ে যাওয়ার পর সে তার নিজের দিকটা বুঝবে, খুব স্বাভাবিক, নিজের দিকটা বোঝাটাই উচিত। কারণ এখনকার দিনে ওই যে বললাম, আমি কোনো কিছু করবার আগে কি আমি আমার বাবা মায়ের কথা চিন্তা করেছিলাম বলো? করিনি তো। আজ যদি চিন্তা করতাম না, তাহলে ভালো থাকতে পারতাম না। তো আমি বলবো, আমি যখন নিজের ভালোর জন্য বাবা মায়ের কথা শুনিনি, তখন যদি আমার ছেলে কোনোদিন কোনো কিছু ভালো মনে হয় যে না আমার এটা ভালো হবে, ভালো করলে ভালো হবে, তো সে করবে। আমি এগুলো নিয়ে একটুও ভয় পাই না, কারণ ভগবানের দান জীবনটা। সে তার জীবনে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি মা বলে আমি সেইটা নির্ধার করে দিতে পারি না। তো ওর জীবনে ভালো থাকুক, আমি এটুকুই চাইবো। যতদূর অবধি আমার প্রয়োজন আমি ততটুকু আমার ছেলেকে, সেই অবধি আমি ওকে সবসময় হাত ধরে থাকবো। তখন মনে হবে হ্যাঁ এই মুহূর্তে গিয়ে ওর হাতটা ছেড়ে দেওয়া উচিত, আমি ছেড়ে দেবো। কিন্তু তারপরেও আমি একটা কথা বলছি, প্লিজ সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে চলে গেছে, তার ফ্যামিলি কথাটা একটু চিন্তা করুন। মানুষ তো সবসময় টাকা 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 রোজগার করবার কথা চিন্তা করবেন না। আর আমি ভিডিওটা আবারও বলে দিচ্ছি, আমি কখনো দেখবে না আমি কাউকে নিয়ে কোনো রকম ভিডিও বানাই, এমনকি নামটাও নিলাম না, তার কারণ আমার প্রয়োজন নেই। আশা করছি সবাই বুঝে যাবে। শুধু একটা কথাই বলবো, যেটা চলে যাওয়ার চলে গেছে, যে চলে যাবে তাকে ধরে রাখা সম্ভব না। তো ফালতু শুধু দুটো টাকা রোজগার হচ্ছে, বুঝতে পারছি, রিচ বাড়ছে, চ্যানেলের রিচ বাড়ছে, কন্টেন্ট হচ্ছে আপনাদের ফটো স্ক্রিনশট নিয়ে, করবেন না এগুলো। কারণ আপনার এই কন্টেন্টের জন্য আর একটা পরিবার ধ্বংস হচ্ছে, এটা মনে রাখবেন। আমাকে নিয়েও কিছু মানুষ কিছুদিন আগে অনেক কিছু করেছিল। তো শুধু বলবো যে আপনাদের কন্টেন্টের জন্য একটা পরিবার নষ্ট হয়, এটা মনে রাখবেন। এটা কোনো কন্টেন্ট না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, জীবনটাকে একটু গুরুত্ব দাও, নিজেকে আগে ভালোবাসতে শেখো, তারপরে অন্যকে ভালোবাসার কথা ভেবো, তবেই জীবনে কিছু করতে পারবে। সবাই ভালো থেকো, এটুকুই বলবো। কারণ এই পৃথিবীটা বড্ড অসুস্থ হয়ে গেছে,
একে অপরকে আঘাত করবার জন্য উঠে পড়ে লেগেছে। চলো।